একজন ম্যানেজার হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? টেকনোলজি? বাজেট? না, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষ। আজ আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ার বা সাংগঠনিক আচরণ নিয়ে কথা বলবো, মানে সেই স্কিল যা যে কোনো টিমকে একদম সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন আইপিএলের মতো বড় টুর্নামেন্টে অনেক সময় তারকা খেলোয়াড়ে ভর্তি একটা টিমও কেমন অপ্রত্যাশিতভাবে হেরে যায়? মানে কাগজে কলমে সেরা, কিন্তু মাঠের রেজাল্ট একদম উল্টো। রহস্যটা ঠিক কি? আসলে আসল খেলাটা অন্য জায়গায়। সাফল্য কিন্তু শুধু ব্যক্তিগত স্কিল বা ট্যালেন্টের উপর নির্ভর করে না। একটা টিমের ভেতরের কেমিস্ট্রি, মানুষগুলোর একে অপরের সাথে বোঝাপড়া আর তাদের আচরণ, এইগুলোই কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আর ঠিক এই জায়গাতেই একজন ম্যানেজারের আসল পাওয়ারটা কাজে লাগে, আর সেই পাওয়ারটার নাম হল অর্গানাইজেশনাল বিহেভিয়ার বা সংক্ষেপে ওবি। এটাকে বলতে পারেন একজন ম্যানেজারের সিক্রেট ওয়েপন বা একটা ডিটেকটিভ টুল কিট, যা দিয়ে এই ধরনের পিপল পাজল সলভ করা যায়। চলুন এই টুল কিটটা একটু খুলে দেখা যাক। খুব সহজ কথায় বলতে গেলে ওবি হলো সেই বিজ্ঞান যা স্টাডি করে যে একটা অফিসে বা কাজের জায়গায় মানুষ কেন আর কিভাবে আচরণ করেন। মানে একা থাকলে একজন কর্মী কেমন আচরণ করেন, আবার দলে থাকলে কেমন, আর পুরো কোম্পানির কাঠামোর মধ্যে তাদের ব্যবহারটা কেমন হয়, এই সব কিছুই এর মধ্যে পড়ে। ওবি কিন্তু কোনো একটা বিষয় নয়, বরং এটা কয়েকটা বিষয়ের একটা দারুণ শক্তিশালী মিশ্রণ। ভাবুন তো, সাইকোলজি দিয়ে ব্যক্তির মন বোঝা, সোশিওলজি দিয়ে দলের ভেতরের ডাইনামিক্স জানা, অ্যানথ্রোপোলজি দিয়ে কোম্পানির কালচার বিশ্লেষণ করা, আর ম্যানেজমেন্ট সায়েন্স দিয়ে কাজের সঠিক কাঠামো তৈরি করা, সব মিলিয়ে এটা একটা কমপ্লিট ম্যানেজমেন্ট প্যাকেজ। তো এই জটিল বিষয়টাকে সহজে বোঝার জন্য একজন ম্যানেজার ৩টে লেন্স ব্যবহার করতে পারেন। ঠিক যেমন একজন গোয়েন্দা একটা কেসকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেন। প্রথম লেন্স দিয়ে ব্যক্তিকে, দ্বিতীয় লেন্স দিয়ে দলকে, আর তৃতীয় লেন্স দিয়ে পুরো প্রতিষ্ঠানটাকে দেখতে হয়। চলুন তাহলে প্রথম লেন্সটা চোখে লাগানো যাক। আমাদের ফোকাস এখন পুরোপুরি একজন ব্যক্তির ওপর। মানে আমাদের সেই আইপিএল টিমের উদাহরণে যদি ফিরে যাই, তাহলে আমরা এখন প্রত্যেক খেলোয়াড়ের ব্যক্তিগত মানসিকতা বোঝার চেষ্টা করছি। দেখুন, কাজের জায়গায় সাধারণত দুই ধরনের ব্যক্তিত্বের মানুষ দেখা যায়, টাইপ এ আর টাইপ বি। টাইপ এ ব্যক্তিরা খুব অধৈর্য, কম্পিটিটিভ এবং সবসময় পারফেকশন চান। অন্যদিকে টাইপ বি ব্যক্তিরা অনেক বেশি শান্ত, ধৈর্যশীল হন। এখন একজন ম্যানেজার যদি না জানেন যে তার টিমের কোন সদস্য কোন টাইপের, তাহলে তো তিনি সঠিক কাজটা সঠিক লোকের হাতে দিতেই পারবেন না, তাই না? তাহলে প্রশ্নটা হলো, একজন ভালো পারফর্মিং কর্মী হঠাৎ করে কেন অমনোযোগী হয়ে পড়তে পারেন? উত্তরটা হয়তো তার ব্যক্তিগত মোটিভেশনের অভাব বা পার্সোনালিটির মধ্যে লুকিয়ে আছে। এবার দ্বিতীয় লেন্সের পালা। এখানে আমরা দেখব আলাদা আলাদা ব্যক্তিরা মিলে কিভাবে একটা দল তৈরি করে। কারণ সেরা খেলোয়াড় থাকলেই যে সেরা দল হয়ে যায় তা তো নয়, তাদের মধ্যকার বোঝাপড়াটাই আসল। একটা সফল দল বানানোর রেসিপিটা কি হতে পারে? দেখুন তো, স্পষ্ট কমিউনিকেশন, সঠিক লিডারশিপ, মজবুত টিম স্পিরিট আর একে অপরের উপর বিশ্বাস। এর মধ্যে যে কোনো একটার অভাব হলেই কিন্তু পুরো দলের পারফরম্যান্স খারাপ হতে পারে। ঠিক যেমন রান নেওয়ার সময় ব্যাটসম্যানদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে উইকেটটা পড়ে যায়। আর ঠিক এখানেই একজন ভালো লিডারের ভূমিকাটা স্পষ্ট হয়। খেয়াল করুন, একজন ভালো লিডার কখনো ডমিনেট করেন না, তিনি শুধু পথ দেখান। তিনি এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে দলের সবাই মিলেমিশে একসাথে লক্ষ্যের দিকে এগোতে পারে। এবার আমাদের শেষ এবং সবচেয়ে বড় লেন্স, মানে জুম আউট করে পুরো ছবিটা দেখা। এখানে আমরা কোনো ব্যক্তি বা দলকে নয়, বরং পুরো প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনটাকেই দেখব, তার গঠন, তার কালচার, সবকিছু। দেখুন, একটা প্রতিষ্ঠানের গঠন বা স্ট্রাকচার কিন্তু সবার আচরণের উপর প্রভাব ফেলে। একটা ট্রেডিশনাল কঠোর নিয়মকানুনের অফিসে কর্মীদের আচরণ যেরকম হবে, একটা আধুনিক ফ্ল্যাট হায়ারার্কির স্টার্টআপে তাদের আচরণ ঠিক তার উল্টো হবে। সিদ্ধান্ত কে নিচ্ছে, নিয়ম কতটা কড়া, এইগুলোই কোম্পানির গতিপথ ঠিক করে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিষ্ঠানের কালচার। এটা একটা অদৃশ্য শক্তির মতো, যা ঠিক করে দেয় কোনটা ঠিক আর কোনটা ভুল। মানে ভালো পারফরম্যান্সের জন্য কি পুরস্কার দেওয়া হয়, নাকি ভুলের জন্য শুধু বকাঝকা করা হয়। এই কালচারটাই কর্মীদের মোটিভেশন আর কাজের আনন্দকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার আমাদের সেই প্রথম প্রশ্নটায় ফেরা যাক। তারাখচিত ক্রিকেট টিমটা কেন হারছিল? এখন কিন্তু আমাদের হাতে তিনটে লেন্স আছে, যা দিয়ে আমরা এই রহস্যের সমাধান করতে পারি। আর এই সমাধানটা মনে রাখার জন্য একটা খুব সহজ ফর্মুলা আছে: ব্যক্তি, দল, প্রতিষ্ঠান। সফলতার এই তিনটে স্তম্ভকে একসাথে বিশ্লেষণ করলেই আসল ছবিটা পরিষ্কার হবে।
তাহলে কারণটা কি হতে পারে? হয়তো কোনো তারকা খেলোয়াড় ব্যক্তিগতভাবে ডিমোটিভেটেড ছিলেন, এটা হলো ব্যক্তিগত স্তরের সমস্যা। অথবা মাঠে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বা কমিউনিকেশনের অভাব ছিল, এটা দলগত স্তরের সমস্যা। কিংবা এমনও হতে পারে পুরো ফ্র্যাঞ্চাইজির কালচারটাই এমন ছিল যে হারের পর একে অপরকে দোষ দেওয়া হতো, এটা প্রাতিষ্ঠানিক স্তরের সমস্যা। দেখলেন তো, শুধু একটা লেন্স দিয়ে দেখলে আসল সমস্যাটা ধরাই যেত না। এই পুরো বিশ্লেষণ থেকে একটা ব্যাপার কিন্তু একদম পরিষ্কার, আগামী দিনে একজন সফল ম্যানেজার হতে গেলে অর্গানাইজেশনাল বিহেভিয়ার বোঝাটা মাস্ট। এটা শুধু একটা একাডেমিক বিষয় নয়, এটা ভবিষ্যতের কেরিয়ারের ব্লুপ্রিন্ট। ভাবুন, আজকের এই এআই আর অটোমেশনের যুগে যখন মেশিনই অনেক রুটিন কাজ করে দিচ্ছে, তখন মানুষের এই জটিল আচরণ বোঝার দক্ষতাই হবে সবচেয়ে বড় শক্তি। রিমোট টিম ম্যানেজ করা, বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির মানুষকে একসাথে আনা আর তাদের মোটিভেটেড রাখা, এই সব কিছুই অবির জ্ঞান ছাড়া প্রায় অসম্ভব। এই হিউম্যান অ্যালগোরিদম বোঝার ক্ষমতাটাই কিন্তু অন্যদের থেকে এগিয়ে রাখে। তাহলে পরের বার যখন কোনো প্রজেক্টে কোনো চ্যালেঞ্জ আসবে, তখন সমস্যার গভীরে যেতে কোন লেন্সটা প্রথমে ব্যবহার করা উচিত বলে মনে হয়? ব্যক্তি, দল নাকি প্রতিষ্ঠান? উত্তরটা কিন্তু ম্যানেজমেন্টের পুরো অ্যাপ্রোচটাই ঠিক করে দেবে।